এমনিতে আমি ক্লাসে মজা করে বলি কি জানেন, যে আসলে আমাদের ছেলেমেয়েরা অনেক দামি দামি দোকানে গিয়ে গরিব মানুষের খাবার খায়। একটা বাচ্চার ভিতরে কিন্তু বউ সাজাবা তার এটা কিন্তু অনেক বেশি মেমোরিতে আসে তার মায়ের ছবি দেখে। আমরা যেমন বিভাগের পক্ষ থেকে যখন আয়োজন করি, ইউনিভার্সিটির অপর যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারাও কিন্তু উপভোগ করেন। ট্যুরিজম যে কত বড় সোর্স অফ ইনকাম, যেখানে আমরা বাংলাদেশ মাইনাসে থাকি আর আমাদের চারপাশ নেপাল, শ্রীলঙ্কার মেজর প্রথম ইনকামই হচ্ছে আপনার ট্যুরিজম। আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা টার্ম ব্যবহার করি যে ফাউন্ডেশন কোর্স। তার মানে একটা ছাত্র তাকে 37 থেকে 39 ক্রেডিটের একটা ফাউন্ডেশনের কোর্স করতে হয়। সুধী দর্শক, শুভেচ্ছা। আমি মাসুদ ইমরান মান্নু, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ আমরা কথা বলবো শিক্ষা বিষয়, শিক্ষার সাথে ঐতিহ্য, এবং আমরা সেই শিক্ষা এবং ঐতিহ্যকে কী করে সম্মিলন ঘটাই এবং কিভাবে হয়। আরেকটা বড় কথা হচ্ছে যে শিক্ষা কি শুধুমাত্র মুখস্থ করে মানে মেমোরাইজ করারই একটা মাত্র বিষয়, নাকি একই সাথে তার কতগুলো ব্যবহারিক দিক আছে। ঐতিহ্যকে যেখানে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি, যেই সময়ে আমরা ক্রমান্বয়ে আমাদের নিজেদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, তা থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যাওয়ার পেছনে উপনিবেশিকতা একটা বড় কারণ, এবং উপনিবেশিক শিক্ষার পদ্ধতি একটা বড় কারণ। কিন্তু সেখান থেকে আমরা কি করে আবার শিক্ষার্থীদের আমাদের শেকড়ের কাছে নিয়ে যেতে পারি, এবং শেকড়ের কাছে নিয়ে যাওয়ার জন্যই আমরা একটা বড় কাজের যুক্ত হয়েছি, এবং যেটা আমরা গত 4-5 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে করার চেষ্টা করে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যেটা পপুলারলি বাংলাদেশে পরিচিত আইইউবি নামে সবার কাছে, এই আইইউবির একটা কোর্স আছে যার নাম হচ্ছে NCH, মানে ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ। এই ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ কোর্সের আন্ডারে আমরা একটা হেরিটেজ ফিস্ট করি, যেটাকে আমরা বলে থাকি কারিকুলাম ইন্টিগ্রেশন। সো এই কারিকুলাম ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে করি এবং এটা কি করে যুক্ত হলো, তার চেয়েও বড় কথা হলো যে আমার সাথে আছেন আমার খুবই কাছের মানুষ, অধ্যাপক কাজী মাহমুদুর রহমান। কাজী মাহমুদ হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারাল আর্টসের ডিপার্টমেন্টের সভাপতি বা চেয়ার, এবং উনি যখন চেয়ার হলেন তখন থেকেই আমরা আসলে এই ইন্টিগ্রেশনের কাজটা শুরু করতে পারি, এবং সেখানে একটা ওনার দারুণ বোঝাপড়া আছে বলেই আমরা এটাকে যুক্ত হই। এবং উনি আমাকে বলেন যে কারিকুলাম ইন্টিগ্রেশনের এই বিষয়টা আমরা যুক্ত করি, এই কোর্সটাকে এগিয়ে নিতে পারি। আমি এই বিষয়টাকে আরেকটু ইলাবোরেটলি আলোকপাত করার জন্য মাহমুদকে বলবো। ধন্যবাদ মাসুদ ইমরান মান্নু, যারা আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে সুন্দরভাবে এই NCH, ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ, যে কোর্সের বিষয়টা শ্রেণীর মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষক, ছাত্র এবং বড় অডিয়েন্স যারা আছে নানা বিষয়টাকে কিভাবে আসলে উপভোগ করছেন, এই বিষয়টা বলার জন্য আমি কিছু জিনিসের একটুখানি হিস্টোরিক্যাল জিনিস এবং কন্টেম্পোরারি কিছু জিনিসের সূত্রপাত করতে চাই। যেমন NCH কোর্স আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম দিকের একটা বিশ্ববিদ্যালয়, 1993 সালের যার প্রতিষ্ঠা, এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি বা ফাউন্ডিং প্রেসিডেন্ট মজিদ খান, উনার নিজস্ব তত্ত্বাবধানেই উনি তখন ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজের এই কোর্সটাকে প্রবর্তন করেছেন। উদ্দেশ্য ছিল আসলে তখনকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলি আমেরিকার লিবারেল কনসেপ্টটাকে মাথায় রেখে তারা চাচ্ছিল শ্রেণীর মধ্যে যে ছাত্র আছে তাদের নিজস্ব বিষয় ছাড়াও ওপর সোশ্যাল সায়েন্সের অন্যান্য বিষয়ে, লিবারেল আর্টসের অন্যান্য বিষয়গুলোকে জানার আসলে দুটো বড় ড্রাইভার হিসেবে কাজ করেছে। একটা যেমন ছিল তাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের এই পার্সপেক্টিভটাকে একটুখানি ইকুইপ করার জন্য। 2 নম্বর পার্সপেক্টিভ ছিল একটা কমিউনিটি এনগেজমেন্টের বিষয় থাকবে।
আমরা এই প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা টার্ম ব্যবহার করি যে ফাউন্ডেশন কোর্স, তার মানে একটা ছাত্র তাকে 37 থেকে 39 ক্রেডিটের একটা ফাউন্ডেশনের কোর্স করতে হয়। তার মধ্যে 6 ক্রেডিটের ফাউন্ডেশন কোর্স সোশ্যাল সায়েন্স। ওই 6 ক্রেডিটের মধ্যে ন্যাশনাল কালচারাল হেরিটেজ একটা অন্যতম কোর্স। আমরা গত 5 বছর ধরে যেটাকে চেষ্টা করছি যে কোর্সটা কারিকুলাম বলতে একটা কাগজের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে আবদ্ধ না রেখে এটাকে আরও কি করে যে শিক্ষক যে ছাত্র তাদের একটা সন্নিবেশ তৈরি করা যায় এবং এটা সোসাইটি অথবা ইউনিভার্সিটির অথরিটিতে কিভাবে আরও একটা ব্যাপক পরিসরে নিয়ে যাওয়া যায়। এই প্রেক্ষিতেই আমি স্মরণ করি যে 2021 সালে আমার সাথে মান্নুর যখন পরিচয় হয়, তৎকালীন আমি তারপরে কয়েকদিন পরে বিভাগীয় প্রধান হিসেবে যখন দায়িত্ব নেই, তখনই আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা কি করে ছাত্র এবং অপর ছাত্র তারা যাতে কালচার এবং হিস্ট্রি এটা ক্লাসরুমের বাইরেও আসলে কিভাবে করে উপস্থাপন করতে পারে, এইটাকে একটা ছাত্রের তার ভালো লাগা, অথবা আমরা হয়তোবা মান্নুর কাছে গল্প শুনবো যে কিভাবে একটা ছাত্র তার নিজের অঞ্চল, তার নিজের বাবা মার রান্না অথবা তার মায়ের শাড়ি এটাকে পরে উপস্থাপন করে এবং তার নিজের অঞ্চল তার নিজের পরিবারের ভালো লাগে এটাকে একটা জনপরিসরে কিভাবে নিয়ে আসলো এবং এটাকে নিয়ে আসার মধ্যে তার যে একটা ওনারশিপ, এবং আমরা একটা ইউনিভার্সিটি সে ওনারশিপটাকে চাক্ষুষ আমরা বলতে শিক্ষক, ইউনিভার্সিটির প্রশাসন, ভিসি, প্রভিসি, কারণ আমরা গত 4 বছর ধরে এটা বড় পরিসরে আয়োজন করছি। আপনারা জানবেন যে আমরা যেমন বিভাগের পক্ষ থেকে যখন আয়োজন করি, ইউনিভার্সিটির অপর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন থেকে তারাও কিন্তু এটাকে আসেন বা উপভোগ করেন। আমি এই বলে আমি আমার বন্ধুবর্গ মান্নুর কাছে আসলে যাচ্ছি যে আসলে আমরা এই যাত্রাটা আসলে কিভাবে, এবং এটা কোর্স আসলে কোর্স না, এটা আসলে একটা যে কালচার এবং হেরিটেজ মূল বিষয় এইটাকে আসলে কিভাবে প্রদান করে, মানে আর কি আসলে আমরা একটা কোর্সকে একটা সংস্কৃতিতে পরিণত করছি। আমরা বলতে পারি যে আইইউবির জন্য একটা সংস্কৃতি তৈরি হচ্ছে যে কোর্স এইভাবে পড়া যেতে পারে। আরেকটা জিনিস বলে নেই, যখন এই কোর্সটা শুরু হয় প্রথম দিকে তখন খুবই ছোট পরিসরে শুরু হলো, কিন্তু মানে 2021-এর পর থেকে আমরা দেখলাম যে স্টুডেন্টদের ভিতরে তাদের, কারণ যেহেতু এই কোর্সটা একেবারে কম্পালসারি মানে কোর্স না, যে আবশ্যিক না যে এটা তাকে নিতেই হবে, কিন্তু দেখা যায় যে তাদের উৎসাহ বেড়েছে, তারা এই কোর্স পড়তে চায়। কেন পড়তে চায়? কারণ তারা তার সংস্কৃতি এবং দেশকে বুঝতে চায়। আমরা একসময় দেখতাম যে ঐতিহ্য শুধুমাত্র কতগুলো সাইট, মনুমেন্টস, মানে পাহাড়পুর, মহাস্থানগড়, এগুলো তারা দেখছে, এটা ছোটবেলা থেকে জেনে এসছে। যখন ঢাকার বাইরে থেকে তার হোম টাউনে ফেরত যায়, তার দাদু বা নানু যখন তাকে একটা মুরগির ঝোল রান্না করে খাওয়ায় এবং সেই ঝোলটা এত টেস্ট হয়, সেটা ঢাকাতে এসে তা অন্য কেউ রান্না করলে আর হয় না। আসলে এটা কেন হয় না, এই পার্থক্যটা তার বোঝা জরুরি। প্রত্যেকটা জায়গার যেমন একটা জিনিস, রান্নার ভালোবাসা যেমন যুক্ত, অভিজ্ঞতা যুক্ত, তার সাথে যুক্ত হচ্ছে ওই অঞ্চলের মাটি, বায়ু, পানি, আবহাওয়া, এগুলো সব। অতএব পানির যে মিনারেলসের যে পরিমাণ পাল্টে যায় এবং পাল্টে যাওয়ার ভিতর থেকে স্বাদ যে পাল্টায়, অতএব এটা যে অনেক বেশি স্থানিক, মানে জিওগ্রাফিক্যালি লোকেটেড, এইটা তার বোঝা যেমন জরুরি এবং সেইটা সে মানে বুঝতে শেখে। 2 নম্বর হচ্ছে যে এমনিতে আমি ক্লাসে মানে প্রায় মজা করে বলি কি জানেন, যে আসলে আমাদের ছেলেমেয়েরা অনেক দামি দামি দোকানে গিয়ে গরিব মানুষের খাবার খায়। তো তখন তারা জিজ্ঞেস করে যে কেন গরিব মানুষের খাবার খাচ্ছে, তখন আমি বলি যে আচ্ছা, আপনি যে পিৎজাটা খান এটা আসলে গরিব মানুষের খাবার, হ্যাঁ, এবং এই গরিব মানুষের খাবারটা কফি সহ খাচ্ছেন, বরঞ্চ দেশের খাবার খান। আমি জানেন বলছি যে ধরেন আপনি কফি শপে গিয়ে কফি খান, তার সাথে একটা মানে পিঠা খান, মানে সুন্দর ফুল পাঠা খান, কিন্তু এরকম মানে অদ্ভুত চেহারার কুকিজ না খেয়ে। এবং এই যে ধরেন আমার ক্যাফেতে আমার জিনিস বিক্রি হয় না এবং ও আসলে আমার সংস্কৃতির সাথে ওর দেখা হয় না, এই যে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া। এখন আমরা ক্লাসে যখন লেকচার দেই তখন সে হয়তো শুনছে, শোনা একটা ব্যাপার, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড হওয়া, কালচারের সাথে একটা ইন্টিগ্রেশন দরকার। এবং এই ইন্টিগ্রেশনের জন্য কিন্তু আমরা আসলে এই মানে এই কারিকুলাম ইন্টিগ্রেশনের জায়গাটাতে যাই,
সেটা কেন যাই, কারণ হচ্ছে যে যেমন ধরেন আমার একটা মূল আইডিয়া হচ্ছে যে যে ও যখন নিজের শরীরে তার সংস্কৃতি ধারণ করবে, বা যেমন ধরেন সে একটা জামদানি শাড়ি পরলো, তার আগে আমি তাকে শিখিয়ে দিচ্ছি যে জামদানি শাড়িটা এটার মূল্য কি, মানে এটা 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 জিআই রাইট কেন হচ্ছে, এটা আমার কালচারের সাথে কি করে যুক্ত, এবং এইটা আমার যে ঐতিহ্য লিভিং ট্র্যাডিশন, সেই লিভিং ট্র্যাডিশনকে তার সম্মান করতে শেখা, এবং সে যখন সেটাকে সেটা পড়ছে সে সেটাকে তার গায়ে জড়াচ্ছে। আবার ধরেন একই সাথে সেটা তার মায়ের শাড়ি হয়তো বা ছেলেটা তার ওরকম কুর্তা পরে আসতেছে, তার ফ্যামিলির বা দাদুর বড় শেরওয়ানি পরে আসছে, কিস্তি টুপি পড়ছে, বা ধরেন সে মানে ওকে কি বলে যে যে পড়ছে, ধুতি পড়ছে, এগুলো সে যখন পড়ে তখন আসলে সে ওইটাকে ফিল করে, এবং ফিল করার পাশাপাশি কি হয়, আবার অনেক ছেলে মেয়ের বাড়িতে যেমন ধরে রান্না হয়, যেমন ধরেন এমনকি আমি ট্রাই করি, স্টুডেন্ট নিজেই জানি তার বাড়িতে বসে, যেমন গতবার এক ছেলে একটা মাছ রান্না করে নিয়ে এসেছিল এবং সে সেটা নিজে রান্না করে। মান্নুর রেশ ধরেই যদি আমি একটু বলি, যেমন কয়েকটা জিনিস, যেমন ছেলে রান্না করেছে, আবার বলার ক্ষেত্রে সে যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছে রান্নাটার, সে বলছে যে আমি মায়ের মতো রান্নার চেষ্টা করছি সেটার মধ্যে। আবারও এমনও আছে, যেমন আমরা প্রজন্মের কথা বলি, মান্নু পার্টিকুলারলি এই প্রজন্মের ছেলে আমাদের বিরিয়ানি থেকে শুরু করে নানা বিষয় কিন্তু তারা ওই জায়গা থেকে নিয়ে আসছে। তার মানে একটা রিপ্রেজেন্টেশন কিন্তু অলরেডি আছে, নট নেসেসারিলি উপর থেকে চাপিয়ে দেওয়া। শুধু তাই না, এটা যেমন আমরা যদি কালচার হিস্ট্রির এলিমেন্ট বলি, আমরা বলি হিস্ট্রিক্যাল ন্যারেটিভ, 50-এর দশক 60-এর দশক, এই যে আমরা মান্য হয়তো বা বলবে যে আমরা আসলে এটার আন্ডারে কোন কোন প্রোগ্রাম করি, এটাও কিন্তু তারা তখন নিয়ে আসছে দশক ওই সময়ের প্রেক্ষিতে। আমরা যদি বলি গান, আমরা যদি বলি সিনেমা, আমার এখনো মনে আছে যে ববিতাকে রিপ্রেজেন্ট করেছিল, এমনকি ধরেন আমরা জ্ঞানদা দেবী যিনি প্রথম শাড়ি পরে অফিসে গিয়েছিলেন বলে আমরা প্রথম নারী যিনি ফর্মাল শাড়ি পরলেন, এবং বলা যেতে পারে যে ধরেন আমাদের পুরুষ তার পোশাক হারিয়েছে কিন্তু নারী কিন্তু তার পোশাক হারায়নি, কারণ নারী ঘরে এবং বাইরে শাড়িটাকে সে হচ্ছে মোর আধুনিক করেছে, মানে স্থানিকভাবে আধুনিক করেছে, যেমন জ্ঞানদা দেবী করেছে। তারপরে আমরা সুচিত্রা সেনকে আমরা দেখব, আমরা করি কি এদের সাথে ওরা যখন আবার রিভিজিট করে, এবং বা ধরেন সে অন্য ফিল্মে যখন যাদেরকে শাড়ি পরতে হচ্ছে ক্যারেক্টার, বা যেমন ধরেন এমনকি হুমায়ুন আহমেদের যে হিমু ক্যারেক্টার বা তার যে নীলা চরিত্র, ওরকম করে তারা শাড়ি পরে আসতেছে, বা কাপড় ছেলেরা কাপড় পরছে, বা বাকের ভাই সাজছে। হ্যাঁ, তো এইটাতে কি হয়, এগুলো আমাদের এক অর্থে আমাদের কালচারের ভিতরে, কালচার তো এমন একটা জিনিস যেখানে ধরেন মানে সবসময় নতুন জিনিস যুক্ত হতে থাকে, আবার পুরনো জিনিসের স্রোতগুলো থাকে। আমরা কিন্তু একটা কাজ করি সাথে সাথে, যেমন ধরেন ক্লাসে প্রেজেন্টেশনের সময় অনেক সময় আমি খুবই এনকারেজ করি তার হোম টাউনের যে ভাষাটা, তারপর সেই ভাষাটা ব্যবহার করা। কারণ হচ্ছে কি, ভাষাতে শুদ্ধ অশুদ্ধের পার্থক্যটা করাটাই হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িকতা তৈরি করে, রেসিজম তৈরি করে, ক্লাস তৈরি করে। ও জানি নিজের ভাষাকে, যেহেতু আমরা অ্যানথ্রোপোলজির লোক, একদমই কালচারের লোক, তো আমরা জানি যে ভাষার ভিতরেই আসলে তার সংস্কৃতি থাকে, ভাষা সংস্কৃতিকে কনসেপ্ট করে রাখে। এখন ভাষাটা যদি সে না বোঝে তাহলে তো সে আসলে ওইটার সাথে যেতে পারবে না। অতএব এই যে ধরেন ক্লাসরুমে আমরা এই প্র্যাকটিস গুলো করি, তারপরে কি করে, ও যখন ওইখানে চলে আসলো, চলে এসে যখন আমরা এখানে কয়েকটা ভাগে করি, যেমন ধর একটা হচ্ছে আমরা পোস্টার করি, বড় বড় পোস্টার গুলো ঝোলানো থাকে দেয়ালিকা গুলো, এর সাথে সে কি করে হেরিটেজ ফিস্টের মধ্যে যেমন সে যে ড্রেসটা পরছে, যেটাকে আমরা ধরেন নাম দিয়েছি হেরিটেজ কসপ্লে, আর কসপ্লে সে হচ্ছে এটা হচ্ছে ক্যারেক্টার প্লে করে, সে নানা ধরনের ক্যারেক্টার সে তৈরি করে, এমনকি সে বউ সাজছে, মানে তার মায়ের ছবি দেখে সে মায়ের ওইটাকে সে কপি করে ওইরকম করে বউ সাজছে। কারণ আসলে একটা বাচ্চার ভিতরে কিন্তু বউ সাজাবা তার এটা কিন্তু অনেক বেশি মেমোরিতে আসে তার মায়ের ছবি দেখে, দাদুর ছবি দেখে তারা বিয়ে করেছিল, অতএব ওইটাকে রিভিজিট করে। আবার সে যখন ধরেন হেরিটেজ প্যারেডটা করে মঞ্চে যায়, মঞ্চে গিয়ে সে কিন্তু নিজেকে ইন্ট্রোডিউস করে, ইন্ট্রোডিউস করার সময় সে কিন্তু বলে যে আমি এই জিনিস পড়েছি, এর এই জিআই রাইট আছে, এই জিআই রাইট, তারপরে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এইগুলো সে যে জানে এবং সেইটা সে
গায়ে ধারণ করছে, সেটাই। আবার সেটা তার কালচারের অংশ, একই সাথে এই জিনিসটা মার্চ করতে থাকে। আমরা যেটা বললাম, যেহেতু এটা কোর্সের একটা পাঠদান এবং তার একটা অ্যাসেসমেন্ট, এই যে পোস্টার বলি, এই যে হেরিটেজ কসপ্লে বলি, এগুলি সবই কিন্তু একটা মার্কিংয়ের আওতায় আসে পরবর্তীতে। কিন্তু যে জিনিসটাকে আমি একটু বলতে চাই, আমি বিভাগের প্রধান বা শিক্ষক হিসেবে যখনই প্রোগ্রামটা হয়, বিভাগের মধ্যে কিন্তু একটা সাজ রব পড়ে। কারণ প্রত্যেকেরই কিন্তু প্রতি সেমিস্টারে তারা অপেক্ষা করে এইবার আসলে নতুন কি আছে, কোন জিনিস বা কোন সময়ের মধ্যে আসবে। কয়েকটা জিনিস আমরা বাইরে থেকে যেটা অবজার্ভ করি, সেটার মধ্যে যেমন স্টুডেন্ট লুঙ্গি পরে এসেছে। আমরা এখনো মনে আছে মানু, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে তারা ওই হাডুডু, তারপরে হাডুডু টিম করে আসলে লাঠিয়াল, তারা ওই ইয়ে করে। এখন যে এই ছাত্র কোনোদিন সে লুঙ্গি পরেনি এবং লুঙ্গি কাছা দিয়ে সেটার মধ্যে করা, এবং আরো হচ্ছিল যে আমি আমার যার অফিস কলিগ তাদেরকে, কারণ ওদের যে গ্রিন রুম, আমরা মেয়েদের গ্রিন রুমে আমার অন্য কলিগ মহিলা কলিগ তারা অনেক সময় যায় বা সাহায্য করার জন্য। এমনও হয়েছে যে শাড়ি পরার জন্য তাকে সাহায্য করা। এবং আমরা যে জিনিসটাকে দেখি, যেটা কিনা বিভাগের শিক্ষক, ভিসি বা অন্যান্য বিষয়ে তারা আরও বেশি জিনিসটাতে খুব বেশি অবাক হয় যখন কিনা এটা ডিসপ্লেটা হয়। যেমন ক্রসপ্লে তো হচ্ছে, লোকে যাচ্ছে বিভিন্ন সময় ড্রেস পরে, তারা বক্তব্য রাখছে সেটার মধ্যে, কিন্তু খাওয়াগুলির যখন ডিসপ্লে হয়, সুন্দর করে পিঠা সাজানো, এবারে যেটার মধ্যে হলো খুদের ভাতের ভর্তা দিয়ে সেটার মধ্যে মাছের পরিবেশনা, জিজ্ঞেস করে যে এইটা কি জিনিস, কিনে নিয়ে এসেছে, সেটাই যে নিজেরা যে বানিয়েছে। ওরাই শুধু তাই না করে, ওরা প্লেটের মধ্যে এই খাওয়ার কিছু কিছু নিয়ে বিভিন্ন মানুষের কাছে দিয়ে আসছে। তার মানে এই যে মূল বিষয়টা আমি শুরুতে যেটা বলেছিলাম, যে এই লিবারেল আর্টস কনসেপ্টের মধ্যে যেহেতু তিনটা বিষয় আমরা বলি, যে সেই শ্রেণীর বাইরে যে জিনিসটা শিখবে সেটা হলো যে কমিউনিটির এলিমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং এলিমেন্ট আমরা কম বেশি জানলাম, যে সে মান্নু একটু আগে যেটা বললো, যে তার ভাষা, তার ওই জায়গায় তার রুটের এলিমেন্ট সেটা। কিন্তু যে কমিউনিটির এলিমেন্টটা আসলে, যে সে কিভাবে করে নিজে তৈরি করে নিয়ে আসলো, লোকজন কি বিলাচ্ছে, এটাকে শেয়ার করছে। আমার মনে হয় যে ছাত্র হিসেবে আমি যখন ছিলাম, আমরা যে সময়ে, এখন আমরা বলি নানাভাবে যে এখনকার যারা ছাত্র আছে তাদের মধ্যে এই কম্প্যাশন দেখা যায় না। এনসিএস কোর্সের এবং এই পাঠদান পদ্ধতি আমাদেরকে কিন্তু সেই আগেকার কিছুটা হলেও মনে করিয়ে দেয় যে না, একদমই শেষ হয়ে যায় না। আমি দেখি ছেলেমেয়েদের মধ্যে প্রচুর উৎসাহ থাকে। সেটাই মানে যদি কোনো সেমিস্টার আমরা না করি তখন সে মন খারাপ করে। আর 2 নাম্বার হচ্ছে যে এটা খুব অ্যামেজিং যে আমরা প্রথম থেকে যেই সংখ্যক স্টুডেন্ট পাই, শেষ পর্যন্ত এটা মোটামুটি মেনটেন থাকে। মানে ধরেন যে হঠাৎ করে 5 জন স্টুডেন্ট থাকবে না বা 10 জন স্টুডেন্ট, এই ঘটনাটা এনসিএইচ মানে আমার অভিজ্ঞতা নাই। ধরেন যে হয়তো একজন স্টুডেন্ট ড্রপ করলো ভাই, কিন্তু মেজরলি তারা থাকে, কারণ হচ্ছে তারা এনজয় করে পুরো সময়টাতে, যে এটা যে তার আনন্দের সাথে যে শেখা। আর আরেকটা জিনিস কি জানেন, যে যেমন কসপ্লের সময় যেমন সে হচ্ছে আগে থেকে যে প্ল্যান করতে থাকে, যে আচ্ছা আমি কোন ক্যারেক্টারটা করবো, আচ্ছা এই ক্যারেক্টারটা করলে কি হবে, সে আবার ছবি নিয়ে আসে, আমরা আবার ক্লাসে বসে সেটাকে বিশ্লেষণ করি, সবাই মিলে মতামত দেই, আচ্ছা এটা আপনি এটা করলে ভালো হবে, আপনার জন্য এটা করলে ভালো হবে। এবং এর ভিতর হয় কি, সে ইন্টিগ্রেটেড হতে থাকে, ডেমোক্রেটাইজেশনের এলিমেন্ট, পার্টিসিপেটিভ এলিমেন্ট, এবং সে হচ্ছে অনেক বেশি পার্টিসিপেট, তারপরে যে এনগেজ হয়। এনগেজমেন্ট, এই এনগেজমেন্টটা হচ্ছে এটার সবচেয়ে বিউটির জায়গা। আর 2 নম্বর হচ্ছে সে এটা একই সাথে বুঝে, যে একাডেমিকলি বোঝে, যেটা আপনি ক্রিটিক্যালি বললেন, যে এটা হেরিটেজের কোন পার্টের মধ্যে পড়ে, এবং এটা কি করে আইসিএইচ মানে ইনটেনজিবল কালচার হেরিটেজ হয়ে উঠছে। সে যখন সাজছে বা করছে, সে মোস্টলি সে খেয়াল রাখতে পারছে যে সে বাংলাদেশের, সে তখন একটা মাথায় রিবন পরবে বা হাতে একটা চুড়ি পরবে, এটা যিনি বাংলাদেশের হয়, কানে একটা দুল পরবে শাড়িটার সাথে, সেটা যিনি আমাদের এই সংস্কৃতি, সে এই ইন্টিগ্রেশনটাকে মেনটেন করতে সে শিখে যাচ্ছে। যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটি, সুতরাং ইংলিশ মিডিয়ামের প্রচুর ছাত্রছাত্রী এখানে আছে। ওরা যখন কসপ্লে হয় তখন অনেক কিছু তখন কিন্তু ইংলিশে, বা যেটাকে বাংলিশ, তখনই কিন্তু আমাদের ফ্যাকাল্টি তারা বাবা তুমি এটার মধ্যে বাংলা, এই যে তাকে এই চর্চার জন্য তাকে উদ্বুদ্ধ করা, যে না তুমি এটাকে বলো,
তোমার মধ্যে যদি ভুলও হয় বা কোনো কিছু এই চর্চাটা করা। আর ছোট একটা জিনিস বলে আমি আবার মান্নুর কাছে আসছি, এই যে যে জিনিসটাকে বললো যে এইটাকে কোনো স্টুডেন্টরা খুব বেশি ড্রপ দেয় না। আমি যদি খুব বেশি ভুল না করি 2021-এর মাঝামাঝিতে এই কোর্সে 7টা সেকশন ছিল। তার মানে আমি যদি বলি প্রায় 250 থেকে 270 জন স্টুডেন্ট। বর্তমানে কিন্তু 14টা সেকশনস এবং প্রায় 550-র অধিক ছাত্র আসলে মানে ডাবল এই কোর্সে, সেটার মধ্যে আর কি। আর বলে রাখি যে এই কোর্সের মধ্যে মান্নু যেহেতু প্রথম থেকে আছে বা কোনো কিছু এর মধ্যে, আর অন্যান্য অপর অনেক ফ্যাকাল্টিও আছেন আমাদের নিজস্ব ফুল টাইম এবং বাইরের একজন তারাও পড়ে। কিন্তু এই যে পুরা যে ডিজাইন কোর্সের মধ্যে যেটা আমরা আলোচনা করলাম, তারাও কিন্তু তাদের বিভিন্ন সেকশনের মধ্যে, এবং পার্টিকুলারলি যদি বলি পোস্টার প্রেজেন্টেশন, এটা কিন্তু আমরা প্রায়শই দেখি যে সেটার মধ্যে ইভেন আমি এখনো দেখি যে অন্যান্য বিভিন্ন কোর্সের মধ্যে তারা আবার ছোট ছোট ভিডিও অথবা ছোট ছোট কোনো ডকুমেন্টারি যদি তারা করতে পারে, সেটা পোস্টার তো আইইউবিতে অ্যালাউ করেছিল। আমাদের পোস্টার পুরো 1 বছর পুরো 1 বছর জুড়ে ছিল, পুরো 1 বছর শূন্য জায়গায় ঝুলেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ পোস্টারই কোনো স্টুডেন্ট নষ্ট করেনি। না, সেটাই, এটা খুবই অ্যামেজিং। ধরেন 1 বছর ধরে পোস্টার শূন্য জায়গায় আমাদের দড়ি দিয়ে ঝুলানো ভাই, কিন্তু কেউ কিন্তু নষ্ট করে কোন জিনিস নাই, মানে ফুড কালচারের এলিমেন্ট। মানে আমি এখনো মনে করি আমাদের একটা করিডোর আছে লিভ দে ঢুকে, যেটাকে না সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসে করিডোরের জায়গা, ওই জায়গার মধ্যে এটা একদমই বেশি হচ্ছে। এবং কর্তৃপক্ষও কিন্তু তারাও যখন আসতো ওই জায়গায় একটু দাঁড়িয়ে থাকতো, থামতো, দেখতো। এবং আমি মনে করি যে সাকসেসফুলি এটাকে আমরা আরো বেশি করে একদম কোর অফ দ্য আইইউবির মধ্যে নিতে এসে পেরেছি, যে কারণে গত 2 বছর ধরে আমাদের 4টা কোর পিলার আইইউবির মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে লিবারেল আর্টস বেস একটা ওয়ান অফ দ্য 4 পিলার আর কি। আমি মনে করি যে মান্নু, থ্যাংক ইউ, আমরা মানে মাহমুদ আর আমরা সবাই মিলে এটা চেষ্টা করে যাচ্ছি, এবং অন্য সকল কলিগদের সহযোগিতায় যতজন কলিগ আছে সবাই খুবই আন্তরিক। মানে এটা খুবই অ্যামেজিং। আরেকটা জিনিস আমি যুক্ত করি, যে যেমন ধরেন যে আমাদের কসপ্লে বা ইসে আমরা কিন্তু সবসময় ফ্যামিলি মেম্বার, যেমন ধরেন মা বা বোন, ভাই বোন, মানে ছোট এদেরকে নিয়ে আসতে বলে, এবং ছেলেমেয়েরা কিন্তু নিয়ে আসে। মানে আইইউবির হচ্ছে এটা একটা দারুণ ডে, যে তার সন্তানরা ইউনিভার্সিটিতে কি করছে, মানে তার বাবা মায়েরা সেটা এক্সপিরিয়েন্স করতে পারে, এবং তারাও খুবই মজা পান যে এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং তাদেরও দারুণ দারুণ সব ওপিনিয়ন আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, যেমন ফুডের ক্ষেত্রে প্রচুর মা তার বাড়িতে বাচ্চাদেরকে এটা সহযোগিতা করতে থাকে, পিঠা বানানোই, এবং সে তো জানে না যে কি পরিমাণ লাগবে। আমরা বলি সবাইকে খাওয়াবো, কখনো কখনো কেউ কনফিউজ হয়, তখন আমরা বলি যে না, সবাইকে খাওয়াবো না, আপনাকে অনেক রান্না করতে হবে না, সবাই নিয়ে আসবে, আমরা একটু একটু কেটে কেটে সবাইকে দিব। দেখা যায় যে যত মানুষ আসে সবাইকে আমরা টেস্ট করাতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আইইউবি কিন্তু নিজে, মানে এটা মাহমুদের উদ্যোগ, নিজে হচ্ছে ঝালমুড়ি, তারপরে চটপটি, এগুলোর আলাদা ব্যবস্থা রাখে, যেটা হচ্ছে যে মানে ওইটার বাইরে চটপটিওয়ালা বা ঝালমুড়িওয়ালা এরা ভিতরে বসেই সবাইকে এটা দেয়। এই কর্নারটাও কিন্তু দারুণ একটা ঘটনা, একদম হেরিটেজ। হ্যাঁ, মানে আমাদের মনে হয়েছিল যে ওই দিন একটা যেটা একটা ফেস্টিভ থাকে। ওই যে মান্নু যেরকম বলল যে সে তার বাবা মাকে নিয়ে আসলো, সে নিজে একটা তার মায়ের শাড়িটা পরে আছে, এবং সে পড়াশোনা যেটা ক্লাসে পড়েছে তারই রিফ্লেকশন সে কাজের মধ্যে, এবং সে জানে এটাই তার অ্যাসেসমেন্ট। এই যে মোটা দাগে যে পড়াশোনা অ্যাসেসমেন্ট, আমরা পরীক্ষা, কুইজ বা যে জিনিসগুলিকে একটা ভয় বা সেটাকে সে কাটিয়ে উঠে, এবং তার মনের মধ্যে এখনও আমরা আমাদের যারা অ্যালামনাই চলে গিয়েছে তাদেরকেও যেন জিজ্ঞাসা করি কি মনে আছে, কোন জিনিসটাকে তুমি নিয়ে যাবা। তারা কিন্তু প্রায়শই এই পার্টিকুলারলি এই হেরিটেজ কসপ্লে এবং খাওয়া, আমার এখনো মনে আছে যে 4 বছর আগে মাত্র বেরোলো, তখন বললো যে স্যার আমি ওটার মধ্যে থেকে ওটা নিয়ে এসেছিলাম, বেরকম আপনি কি টেস্ট করেছিলেন, বেরকম। মানে আমার মনে হয় যে এটা একটা অগ্রগণী, এবং এটা আমরা যদি এটাকে একটা মুভমেন্ট হিসেবেও চিন্তা করি যে বর্তমান প্রেক্ষিতে, যে এটাকে আরও আমরা কিভাবে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি। মান্নু তার নিজস্ব যে জায়গাতে সে
ফুল টাইম শিক্ষকতার সাথে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ওখানেও আমি দেখলাম এইবারে তারা প্রথমবার এই অনুষ্ঠানটাতে করেছে। আমরা কিন্তু আমি বলবো যে এই যে মিটিং উইথ ইউর কালচার এন্ড মিটিং উইথ ইউর হেরিটেজ, মানে স্টুডেন্ট যে মিট করানো, এটা কিন্তু আসলে পায়োনিয়ার বলতে হবে আইইউবি, এবং সেখানে মাহমুদের যে মানে উৎসাহ এবং দাঁড়া করানো। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এটা কিন্তু মানে এটা একটা খুব অ্যামেজিং ঘটনা সারা বাংলাদেশের ক্ষেত্রে, অনেকে খেয়ালই করে না যে হেরিটেজ নিয়ে আমরা এত কথাবার্তা বলি, কিন্তু একাডেমিকলি পাঠ করার যে পদ্ধতিগত জায়গা বা ধরেন পার্টিকুলার কোর্স থাকতে হবে, এইটা কিন্তু আইইউবি প্রথম শুরু করেছে। এবং আমি এখনও বলতে পারি যে আমি যদি মানে সকল ইউনিভার্সিটি, সেটা পাবলিক প্রাইভেট সব, এখনও পর্যন্ত হেরিটেজকে একাডেমিকলি এবং সিস্টেমেটিকলি পড়ানোর একটা আউটলাইন হচ্ছে এই ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড কালচার। ইউরোপে এখন বিজনেস স্কুলগুলো এই জিনিসগুলো পড়া শুরু করেছে এবং তারা তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছে, কিন্তু আমাদের এখানে বিজনেস স্কুল বা এরা কিন্তু এখনো এটা এভাবে ভাবছে না। কিন্তু ধরেন আমি জানি যে ধরেন জাইনোর আইবিএ ওরা খানিকটা শুরু করেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং ছেলে মেয়েদের, আর ছেলে মেয়েদের যে মিট করা তার কালচারের সাথে, সে তো সুযোগ পায় না। যেমন ধরেন একটা কথা বলি, যেমন এখন অনেক ছেলে মেয়ে আছে যে বাতাসা বললে চিনে না, বা ধরেন আমি যদি বলি যে আমির্তি বললে ওই জিলাপি নিয়ে আসে, সেটাই জিলাপি আর আমির্তি যে পার্থক্য আছে, বা কদমা যে একটা আলাদা মজার জিনিস, বা বাতাসার যে খাওয়া যেতে পারে, বা নারায়ণের নাড়ু আছে। তো আমরা কি করি, ছেলেমেয়েরা তো ওগুলো আনে, তারপর আমরা আবার নিজেদের পক্ষ থেকে আলাদা করে এগুলোকে রাখি যাতে সে এইটাকেও টেস্ট করতে পারে এবং দেখতে পারে। আর আমরা রাখার ক্ষেত্রে কিন্তু একেবারে সাজি, মানে আমাদের দেশি মানে পাত্র যেগুলো, ওগুলোকে ব্যবহার করার চেষ্টা করি। সেটাই, এটা আমি প্রথমেই বলেছি যে 93 সালে প্রতিষ্ঠার পর ন্যাশনাল কালচার হেরিটেজ একটা কোর্স, কম্পালসারি কোর্স ছিল। পরবর্তীতে এটা সোশ্যাল সায়েন্সের আন্ডারে 3 ক্রেডিটের একটা কোর্স, এবং এই কোর্স যেটা যে স্টুডেন্ট যারা আমরা কথা বললাম তাদের কিন্তু বেশিরভাগেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু সোশ্যাল সায়েন্স না, কেউ কম্পিউটার সায়েন্সের, কেউ ফার্মেসি, কেউ বিজনেস অনুষদের। আর এখানে একটু বলে রাখা খুবই জরুরি যে সালাউদ্দিন আহমেদ এবং বজলুল মোমিন চৌধুরী এবং মজিদ খান, ওনারা কিন্তু এই ইউনিভার্সিটিতে এবং বাংলাদেশের পায়োনিয়ার যে এনসিএইচ, এটাকে একটা কোর্স, এটাকে আসলে যাতে ছাত্ররা কোর্সের বিষয়গুলো জানতে পারে তার জন্য প্রথম একটা পাঠ্য বই তারা তৈরি করেন, এবং পরবর্তীতে এই পাঠ্য বই পাবলিক পরিসরে যাতে আরও বেশি মানুষের কাছে যায়, ইউপিএলের সাথে কিন্তু করে এটাকে একটা পুনঃসংস্করণ করে সেটার মধ্যে করেছে। এবং আপনারা জানবেন যে 5-এর অধিক বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু পাঠ্য হিসেবে পড়ানো হয়। মানে মূল বিষয়টা হচ্ছিল যে এটাকে যেমন আমরা একটা বই কেন্দ্রিক একটা বিপ্লবী নিতে পেরেছি, আবার ছাত্রের অংশগ্রহণের মাধ্যমে প্যাডাগজিক্যালিও এটাকে কিন্তু আরেক জায়গায় নিতে পেরেছি। মানে দুটো জায়গার মধ্যে কিন্তু আমরা স্বভাবে এটাকে একটা প্রতিষ্ঠিত করেছি। যেমন ধরেন যে ওই স্টুডেন্ট মাঝে মাঝে অবাক হয়, যাচ্ছে সেটা সুন্দর ড্রেস পরবে, একটা খাবার নিয়ে আসবে, এটি তার পরীক্ষা এবং সে নাম্বার পাবে, সেটাই। তো সে মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাচ্ছে এরকম করে কি সম্ভব। আমি বলছি হ্যাঁ, আপনি তো এমনি তো ভাইবা দিতে আসেন না কখনো, তো ভাইবাতে যখন কি করেন, ভাইবাতে আপনি নর্মাল ড্রেস পরেছেন, কয়টা প্রশ্ন করে, আর এখানে আমরা কি করছি, প্রশ্ন আগে আপনার সেট করে দিয়েছি, আপনি ওই ড্রেস পরে এসে ওইভাবে ওইটাকে নিয়ে আপনি বলতেছেন। স্টুডেন্টরা যেমন ধরেন যে পরীক্ষার অংশ এবং সে এইভাবে পরীক্ষা দিবে, এইটা তার জন্য দারুণ আনন্দ, এবং পরীক্ষার যে ভয় এটা না পেয়ে সে বরঞ্চ আনন্দের সাথে ওইটা শিখে আসতেছে, এবং সে কিন্তু এটাকে কনফার্ম করছে। আবার একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা আমরা কি করে সাকসেসফুলি আয়োজন করি, এটা কিন্তু না বললেই নয়। সেটা হচ্ছে যে আমরা প্রতিবারই এক্স স্টুডেন্ট, মানে হচ্ছে যে এই কোর্সটা আগে যারা পড়ে গেছে সেখান থেকে 4-5 জন স্টুডেন্ট আমাদেরকে ভলান্টিয়ার করতে আসে, এবং তারা কোনো স্বার্থ ছাড়া শুধু ভলান্টিয়ার করার জন্য উপস্থিত হয়। মানে এটা একটা অ্যামেজিং ঘটনা, এবং একটা ছেলে তো আছে যে মুগ্ধ, যে হচ্ছে যে সবসময় এটার সাথে থাকে। হ্যাঁ, আমিও দেখছি যে 4-5 বছর ধরে সে একদম নিজের ভালো লাগার তাগিদ থেকে এবং ইউনিভার্সিটির জন্য কিছু কন্ট্রিবিউট, ওই যে আমি প্রথমে যেটা বললাম যে কমিউনিটি এনগেজমেন্টের যে পার্ট, যে এবং তারাও কিন্তু যে এই সেমিস্টারে 5 জন করে গেল, আগামী সেমিস্টারে আসবে। আমি একটু দর্শকদেরও মান্য একটু বলে রাখেন যে আমাদের আগামী সেমিস্টারের আমরা কবে করব, মানে যেটা চলমান সেমিস্টার, আসলে এখন যে মানে সেমিস্টার আছে নভেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই আমরা এটা করব। এখনো ডেটটা আমরা ফিক্স করিনি, কিন্তু আমরা এবারও করব, এবারও ছেলেমেয়েরা অ্যাটেন্ড করবে
এবং আমরা চাই যে এই চ্যানেল এবং অন্যরাও আমাদের এই বিষয়গুলোকে প্রচার করবে এবং তারা আসবে নিবে। আরেকটা জিনিস শেষে, একদম শেষের দিকে এসে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ধরেন কলম্বোতে হেরিটেজ ফোরামে ছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমি আবিষ্কার করলাম যে আমাদের নেইবারিং যতগুলো দেশ আছে, মানে বিশেষ করে সার্কের যে মানে কান্ট্রিগুলো আছে, সবাই কিন্তু নিজেদের মিনিস্ট্রি এগুলোকে নতুন করে সাজিয়েছে, বিশেষ করে কালচারাল মিনিস্ট্রিকে। যেমন তাদের প্রত্যেকেরই ICH মানে ইন্টেজিবল কালচারাল হেরিটেজ আলাদা কেউ মন্ত্রণালয় করেছে, কেউ অধিদপ্তর করেছে। আর আরেকটা জিনিস, তাদের প্রত্যেকেরই একটা মেকানিজম আছে জাতীয় ঐতিহ্য ঘোষণা করা, কিন্তু আমাদের দেশে যে আইনটা আছে সেটা দিয়ে জাতীয় ঐতিহ্য ঘোষণা করা যায় না। এবং আমাদের দেশে যে আপনার কোনো ন্যাশনাল কোনো কমিটিও নাই, জাতীয় কমিটি নাই যারা বলবে যে এইটা হচ্ছে জাতীয় ঐতিহ্য। সামনের সময়ে আমাদের সকল রাইট নিয়ে যদি আমাদের হেরিটেজকে বাঁচাতে হয়, না হলে কিন্তু এইটা অন্যদের কাছে চলে যাচ্ছে রাইট। যেমন ল্যাংড়া আমের রাইট চলে গেছে পাশের দেশের কাছে। জিআই থিংসটা এটা হয়েছে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং এটা কিন্তু WIPO করে নাই, মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট করে নাই। ট্রেড অর্গানাইজেশন কেন করেছে? কারণ আমরা সবাই জানি লিভিং ট্র্যাডিশন ইজ এ হিউজ বিজনেস, এবং এটা সামনে আরো বড় ভেঞ্চারে পরিণত হচ্ছে। এখন সেই প্রতিযোগিতায় যেমন আমরা টিকবো কিনা, আমাদের নিজেদের প্রোডাক্ট আমাদের বিক্রি করার রাইট থাকবে কিনা, এই ব্যাপারগুলো ছেলে মেয়েদেরকে আমরা ক্লাসে বলছি ঠিকই, কিন্তু জাতীয়ভাবে এই জিনিসটা আরো সিরিয়াসলি ভাবা মনে হয় জরুরি। এই বিষয়ে আপনার আমি কমপ্লিটলি একমত। আর তার সাথে আমার মনে হয় যে এটাকে যদি তাৎক্ষণিক এবং মধ্যবর্তী দুই এলিমেন্টে যদি ভাগ করি, যেমন পলিসি লেভেলে আসলে এটা আমি যদি বলি শিক্ষক, যারা গবেষক এবং বিভিন্ন যে ব্যক্তি পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা জড়িত আছেন, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা। যেমন আপনি এই বিষয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, সেটার মধ্যে থেকে আমাদেরও গবেষণা ইউনিভার্সিটির বাইরে এটাকে যদি এভিডেন্স প্রমাণ সহ যে কোন জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, এটাকে কিভাবে আমরা এটাকে যতভাবে করে এটাকে প্রেশার দিয়ে, প্রেশার গ্রুপ আপনি শ্রীলঙ্কার এক্সাম্পল দিয়েছিলেন, তাদের নিশ্চয় একদিনে হয়নি, বা তারাও এটাকে এই প্রয়োজনীয়তা অনুভব করেছে। এই জিনিসটাকে যদি আমরা করতে পারি, তার মানে এই শিক্ষকদের এবং পলিসি লেভেলের এই এলিমেন্টটাকে করা। 2 নম্বর যেটা হতে পারে, যেটা আমি সবসময় বলি, যে এই প্রেশার গ্রুপের আরেকটা প্রেশার গ্রুপ হতে পারে যে স্টুডেন্ট দেমসেলফ, এবং সেটা শুধু এই প্রোগ্রামটা আমি বলতে চাই শুধু IUB-তে কনফাইন না থেকে অন্যান্য ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সের মধ্যে থেকে, যদিও NCH নামে নাও থাকে, কিন্তু কালচার অথবা হেরিটেজের পড়ানোটা, এবং এইটা এখন একটা সময়ের দাবি। কেননা এই যে আমরা রিডিফাইনিং ট্যুরিজম, নানা অনুষ্ঠানের মধ্যে বলে থাকি ট্যুরিজম, যেমন যে স্টুডেন্টগুলি হাজি বিরিয়ানিকে নিয়ে আসে, এখন ফুড ব্লগার, ফুড ট্যুরিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং আমরা এলাকাওয়ারি লোকে রাজশাহীতে যাচ্ছে আমের বাগানে কাটিয়ে, এবং তারা এই জিনিসটাকে, এইটা যদি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং আমি শুধু বলবো বিশ্ববিদ্যালয় স্কুল পর্যায়ে, কারণ তাকে আমি যত তার আর্লি লাইফ থেকে এই জিনিসগুলিকে আমি পরিচয় করে দিতে পারবো, আমার মনে হয় এই দুয়ের সন্নিবেশ, ছাত্র তারা তাদের জিনিসটাকে চলমান করা, আর আমাদের এই পলিসি লেভেলের এই দুটা জিনিস করি, তাহলে মনে হয় আমার মনে হয় এই প্রেশার গ্রুপটাতে গভর্নমেন্ট তারা কোনো না কোনো পর্যায়ে তারা ওটাকে একটা ইনস্টিটিউশনের রূপ দিবেই। যেমন ধরেন যে কালিনারি আর্ট এখন সারা পৃথিবীতে, মানে ইউরোপে, এবং কালিনারি হেরিটেজ, এই মাসেই ভুটানে একটা বড় কালিনারি ফিস্ট হতে যাচ্ছে, এবং এই কালিনারি ফিস্টটাতে আপনার এই 7 দেশ পার্টিসিপেট করছে। আনফরচুনেট কি জানেন, বাংলাদেশ পার্টিসিপেট করছে না, এবং বাংলাদেশ ইনভাইটেড ছিল, কিন্তু বাংলাদেশ কোনো কালিনারি আর্টিস্ট স্পেশালি শেফকে ওইখানে পাঠাচ্ছে না বাংলাদেশি ফুড রান্না করার জন্য। এখন যেমন ধরেন সারা পৃথিবীতে মানুষ কি করে, বড় বড় ভিজিটাররা কিন্তু বড় বড় মনুমেন্ট দেখতে চায় না, সে আসলে কালচারের সাথে মিট করতে চায়। যেমন ধরেন শ্রীলঙ্কা কি করেছে, পুরো একটা গ্রামকে, যেহেতু আমরা জানি যে গ্রামগুলোর মধ্যে এখন অনেক বেশি মডার্নিস্ট থিংস চলে যাচ্ছে, গ্রামগুলো ইভলভ হয়ে যাচ্ছে, ও কি করেছে একটা পুরো গ্রামকে কনজার্ভ করে, মানে মানুষকে ওইরকম আগের জীবনযাপন, বাড়িঘর সব রেখেছে, এবং ওই মানুষগুলো আপনার আগে তার ছিল হচ্ছে কৃষিকাজ করা, কিন্তু এখন আর এক পরিবার কৃষিকাজ করে না, কারণ কি হোমস্টে দিয়ে তার যে
আয় রোজগার আয় রোজগার সেটা এখন আর হচ্ছে। তাকে কৃষি করতে হয় না, তার আয় রোজগার অনেক বেশি, কিন্তু তাকে শুধু মেনটেন করতে হয় ওই ট্র্যাডিশনাল তার ট্র্যাডিশনাল জায়গাটা ওখানে থাকে এবং আর কি। এইটা তারা উইলিংলি করে, বিকজ এইটাই তাদের একটা বড় source of income। সোর্স অফ ইনকাম। এবং Right. দেখেন যে ট্যুরিজম যে কত বড় সোর্স অফ ইনকাম, যেখানে Exactly. আমরা বাংলাদেশ মাইনাসে থাকি আর আমাদের চারপাশ, সেটাই, যেমন সেটাই। নেপাল, শ্রীলঙ্কার মেজর প্রথম ইনকামই হচ্ছে আপনার সেটাই, ট্যুরিজম, সেটাই। আর আমাদের এখনো সেখানে আমরা মানে এটা 10 নম্বর ইনকামে আনতে পারিনি। সেটা ট্যুরিজম নট নেসেসারিলি বলতে যে বিদেশিরা আসবে, কারণ আমাদের দেশের হ্যাঁ, মানুষও প্রচুর পরিমাণে এই inbound- জায়গাগুলিতে Exactly. মানে লোকালও একটা বড় মার্কেট আছে, ওই জিনিসটাকে আমরাও চিন্তা করি ইনবাউন্ড না। টুরিস্ট এবং সেটাই। outbound। অতএব আমাদের ছেলেমেয়েরা যারা এত মানুষ, তারা যদি নিজের দেশটাকে না জানে, নিজের ঐতিহ্য না জানে, তাহলে সে কোথায় যাবে, সেটাই। কি দেখবে? আইওবিকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা কোর্স তারা ডিজাইন করেছে এবং মানুষের কাছে নিয়ে এসছে, এবং আমরা এটাতে সুযোগ পাচ্ছি। আমরা সকল শিক্ষক আমাদের বাংলাদেশটাকে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে নিয়ে যাওয়ার, এবং আইওবি এবং কাজী মাহমুদ আমার বন্ধু প্রফেসর, সে হচ্ছে এই প্রিভিলেজটা আমাকে দিয়েছে। তার উৎসাহ এবং তার এই না থাকলে সম্ভবত আমরা এটা নিয়ে আসতে পারতাম না। এটা একটা বড় ধরনের আন্দোলনও বলা যেতে পারে। আমরা কালচারালি এই আন্দোলনটা তৈরি করছি বাচ্চাদের ভিতরে, যারা আগামীর বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ তারা হয়ে উঠবে, এই কামনায় এবং এই চিন্তায় যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ হয়ে উঠবে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্মিলনের ভিতর থেকে। মাহমুদকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য, ধন্যবাদ এবং আপনারা যারা আপনাকেও। শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।